সরকার কেন চলে গেল, কেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী পরিণত হলো, কেন তার গণভবনে ওইভাবে গণ অভ্যুত্থান হলো, এগুলো তো চর্চিত বিষয় হবেই। এবং সেটা এখন এদেশে চলে এসেছেন পলায়ন করে। এখন বাংলাদেশে কি হচ্ছে, অন্তর্বর্তী সরকার কতটা ভুল করছে, কতটা ঠিক করছে, কতটা সংস্কার করছে, সেখানকার রাজনৈতিক দলগুলো কতটা নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করছে, সেখানকার রাজনৈতিক দলগুলো কতটা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল মানুষের অধিকার, সব অধিকারের পক্ষে কথা বলছে, সামনে নির্বাচন। আর গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতন্ত্রের যেটা কথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেটা তো শুধু ভারত বা কলকাতা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই। যা সত্যি সেটা কলকাতার গণমাধ্যম, পশ্চিমবঙ্গের গণমাধ্যম তখন তুলে ধরেছিল। এখন যেটা সত্যি, এখন যেটা প্রেক্ষাপট, এখন যেটা চলমান অবস্থা, সেটা নিয়ে আলোচনা করছে। এখন আগেরটা অতীত হয়ে গেছে। তা সংবাদ মাধ্যমের কাজ বর্তমান নিয়ে কার্যকারিতা পরিচালনা করা। আমি তোমাকে একটু থামিয়ে শুধু দর্শকদের, তুমি যখন বললে অতীতের ঝলকটা একটু শোনাতে চাই, বলতে চাই যে 2009 থেকে 2024 প্রায় 15 বছর ভারতীয় মূলধারার মিডিয়া হাসিনাকে তুলে ধরতো স্থির নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে কলকাতার বাংলা সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো শেখ হাসিনাকে দেখতো সীমান্তের ওপারে ভরসাযোগ্য বন্ধু হিসেবে। এটা তুমি বলতে চাইছিলে যে তিনি এখন অতীত। তাহলে যেটা আজকের আলোচনার বিষয়, যে হঠাৎ করে এই অতীত ভুলে আজকে এই মুহূর্তে তুমি বলতে চাইছো যে এখন নতুন সরকার এসছে, নতুন ব্যবস্থাপনা চলছে, ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন বাতাবরণ তৈরি হয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে, সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এই পরিবর্তনের প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন? সেটা যদি একটু ছোট্ট করে পরিবর্তনের প্রেক্ষাপটটা একটু দর্শকদের সামনে তুলে ধরি, বিশ্লেষণ করি, তাহলে এরকম ভাবে দাঁড়াবে বিষয়টি যে ক্ষমতা হারানোর পর হাসিনা যখন আশ্রয় নিলেন ভারতে, রাজনৈতিকভাবে দিল্লির উপর নির্ভরশীল হয়ে পড়লেন, কিন্তু ভারতীয় মিডিয়া একাংশ বুঝতে পারলো যে তিনি আর রাজনৈতিকভাবে বাংলাদেশে প্রাসঙ্গিক শক্তি নন। 1 বছর ধরে বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েই সব আলোচনা চলছে, ফলে শেখ হাসিনার সংবাদ মূল্য হারিয়ে গেল, তাই তো? এটা তুমি বিশ্লেষণ করো এবং তারপর আমি আসবো মোহভঙ্গের আসল কারণ কি। তোমায় বলি যে 29 তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছে। সেই সফরে গিয়ে কি কি হতে পারে, সম্ভাব্য কি কি হতে পারে, সেটা এখনই ভারতের গণমাধ্যম বা বিভিন্ন, আমিও পেশাগত কারণে সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আমাকে লিখতে হয়েছে। আমরা যখন কোনো কপি লিখি বা কোনো স্টেটমেন্ট দিই, পরবর্তী সময় লেখার শুরুর 60% পরে গিয়ে উল্লেখ্য বলি। এটা হয়েছিল। তো স্বাভাবিক কারণে এখন বর্তমানে যে পরিস্থিতি ভারত বাংলাদেশে, মানে বাংলাদেশে যে পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির উপরে নীতি নির্ধারণ করে ভারতের গণমাধ্যম আগামী দিন ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যেতে পারে সেটাকে আলোকপাত করবে, নাকি শেখ হাসিনার সঙ্গে এইটা ছিল সেইটা ছিল, বরঞ্চ বর্তমান প্রেক্ষাপটটা আলোকপাত করতে গিয়ে হয়তো কিছু স্মৃতি রোমন্থন না, তুলনামূলক ক্ষেত্রে কিছু এক্সাম্পল তুলে ধরবে। তো স্বাভাবিকভাবেই উনি এখন অতীত। উনি কেন অতীত সেটা গোটা বিশ্ব জানে, এটা নতুন করে বলার কিছু নেই। সে দেশের মানুষ তাকে অপছন্দ করেছে। কারণ কি? মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশের মানুষের বক্তব্য, বাংলাদেশের মিডিয়ার বক্তব্য, এবং গোটা বিশ্ব সেটা জানে। এবং জাতিসংঘ থেকেও, মানবাধিকার কমিশন থেকেও নানা রকম সমীক্ষা হয়েছে আগে এবং পরে। সেখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা কিন্তু এখন sending money abroad. Wise is the smarter way. You could say মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেটা কিন্তু এখন গোটা বিশ্বের দলিল হিসাবে কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে। এবং শুধু তাই নয়, একটা চলমান সরকারের, নির্বাচিত সরকার আওয়ামী লীগের কথা অনুযায়ী তারা কিন্তু একটা বিদ্রোহের কাছে, একটা বিক্ষোভের কাছে পরাস্ত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বোঝাতে পারলাম? অবশ্যই নির্বাচন, কোট আনকোট নির্বাচনটি মানে কথিত নির্বাচন, কারণ এই নির্বাচন নিয়েই মূলত এই মূল আন্দোলন এবং আজকের গণঅভ্যুত্থান, এবং যে কারণেই তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছিল। যদিও পালাতে বাধ্য হয়েছিল এটি বাংলাদেশি অধিকাংশ মানুষের মত, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি চলে এসেছেন ভারতের আশ্রয় পেয়েছেন। সেটি বিতর্কিত বিষয়, যেটি আমাদের দর্শকরা যেভাবে নিচ্ছেন ঠিক সেভাবেই হয়তো হবে। তবে আমি যেটা বলছি যে মোহভঙ্গের আসল কারণগুলোর আমি 3টে পয়েন্টে ভাগ করতে চাই। এক, যে জন অসন্তোষের চিত্র, সেটি বাংলাদেশের 15 বছর শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। গণতন্ত্রের সংকট, মানবাধিকার লঙ্ঘন, তুমি যেটা বলছিলে এই মুহূর্তে যে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, ভুয়ো নির্বাচন, যেটি আমিও বলছিলাম, এসব অভিযোগ
আন্তর্জাতিক মিডিয়ায় বারবার এসেছে। ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি এড়িয়ে যায়নি। তুমি জানো যে শেষ 2024-এর জানুয়ারিতে যে নির্বাচনটি হয়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, আমি নাম করে বলছি, আনন্দবাজার পত্রিকায় কিন্তু কঠোর সমালোচনা করেছিল। এবং আনন্দবাজার পত্রিকা নয়, ভারতের বড় বড় মিডিয়া হাউসও এই নির্বাচনের পদ্ধতি বা নির্বাচনের বিষয় নিয়ে খুব সুন্দর আপাদমস্তক একটি সুন্দর, অনেকগুলো সুন্দর রিপোর্ট আমি দেখেছি। এবং আমাদের এখানকার সবচেয়ে বড় চ্যানেল, নাম করছি না, সেই চ্যানেলের প্রতিনিধিও সেখানে ছিলেন, তিনিও কিন্তু খুব সাবলীল ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যতটা তার পক্ষে সম্ভব হয়েছে প্রকৃত চিত্র তুলে ধরেছেন। এবং আমরা কিন্তু ভারতীয়রা জানি, দেখেছি। দুই, ভারতীয় স্বার্থে অস্বস্তি। বলতে দ্বিধা নেই, হাসিনার সময় ভারত অনেক বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, পারস্পরিক সুবিধে ভারত বা বাংলাদেশের মধ্যে বন্টন হয়েছে। সীমান্তের হত্যাকাণ্ড এবং নদীর জল বন্টন, অর্থনৈতিক ভারসাম্য, এসব ইস্যুতে কিন্তু অসন্তোষ দুই পক্ষেরই মধ্যেই ছিল। দীর্ঘমেয়াদী হাসিনা দিল্লির ওপর নির্ভরশীল হলেও তাতে জনগণের সমর্থন ছিল না। মানে যেটি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম অভিযোগ, যে তিনি বড্ড ভারত বা দিল্লি নির্ভর হয়ে পড়েছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষের কথা তিনি কখনোই সামনে আনতেন না। এই দ্বন্দ্ব ভারতীয় মিডিয়াকে চরম অস্বস্তিতে ফেলেছিল, এটি বলতে দ্বিধা নেই। এবং ভারতের অনেক বড় বড় মিডিয়া কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে নর্থ ইস্টের বেশ কয়েকটি কাগজ, সেই কাগজ কিন্তু বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট মনোভাব নিয়ে কিন্তু নানা ধরনের, বিশেষ করে ব্যাংক দুর্নীতি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে দুর্নীতি, এগুলো কিন্তু নর্থ ইস্টের বেশ কয়েকটি কাগজে বেরোতো। এবং তখন ওই মুহূর্তে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হতো এগুলো টাকা দিয়ে করানো হতো। কিন্তু আখেরে এই ঘটনার সঙ্গে কিন্তু অনেক কিছুর সত্যতা পাওয়া যাচ্ছে। তৃতীয়ত, মিডিয়ার নিজস্ব দায়বদ্ধতা। মিডিয়া যাই করুন না কেন বা যাই করুক, সবটা ইচ্ছে করলেও তাদের রাজনৈতিক ইচ্ছে বা টাকা রোজগারের জন্য কিন্তু করতে পারে না। শেষ পর্যন্ত দর্শকরাই তো আসলে প্রত্যেকটা মিডিয়ার প্রাণ। সেক্ষেত্রে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছিল যে আমরা কি শুধুই সরকারি অবস্থান প্রচার করব, বা শেখ হাসিনার যে পালিয়ে আসা শেখ হাসিনার এই যার বিরুদ্ধে এত অভিযোগ, তার পক্ষেই কথা বলবো, সত্যিকারের বাংলাদেশের ছবিটা তুলে ধরবো না? ফলে শেখ হাসিনার বিষয়টি অনেক ক্ষেত্রে এখন ভারতের মিডিয়া তারা অন্যরকম ভাবে দেখছেন, এবং সেখান থেকে সরে এসে বাংলাদেশের এই মুহূর্তে তাদের ফোকাস বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন। এবং আমি যতদূর কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়া ফলো করছি, তারা চাইছেন যে বাংলাদেশের নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসুন না কেন, দিল্লি এবং ভারতের মানুষ এবং ভারতের গণমাধ্যম তা সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে রেখেই